প্রজাপতি দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি 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 দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি 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 তোমার ইচ্ছায়। মানে বুঝলাম না। সত্যিকার ভালোবাসা কি কখনো মুখে বলার দরকার হয়? 10 বছরই প্রথম আমরা বললাম। তুমি আজকের দিনটা ভুলে গেলে কি করে? আজকের দিনে তোমার আমার বিয়ে হয়েছিল, আজকের দিনে আমি লাল শাড়ি পরে এই বাড়িতে এসেছিলাম, তোমার বউ হয়েছিলাম, তুমি ভুলে গেছো? ওরে বোন, তুই তো আমাদের চেয়ে বেশি দূরে চলে দেখছস। ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে তোরা বসন্তে কাটাইতেছস। যাবো তো অবশ্যই, ঝুমাকে একবার দেখে চলে যাবো। তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। কি কথা? চাচা, বাবার যেহেতু শরীরটা খারাপ, আপনি একটু স্যুপ বানান আর হচ্ছে রুটি আর সবজি। জি বৌমা। বাবা কি করছে এখন? ওই যে মোনার শরীর খারাপ হইলে তার তো একটাই সঙ্গী, ডায়েরি লিখতেছেন। বাবা ডায়েরি লিখতে খুব পছন্দ করেন না? জি বৌমা, তার তো একটাই সঙ্গী, ওই ডায়েরি বড় সাহেবের সব কথা জানে। চাচা, আপনি তো এই বাড়িতে অনেক দিন আছেন, বহুদিন। আপনি তো সব কিছু দেখেছেন, আপনিও নিশ্চয়ই কিছু একটা জানেন না? না বৌমা, আমি কিচ্ছু জানি না, আমার কিছু জানতে নেই। কি বললি? তোর শ্বশুর ডায়েরি লিখে? তাহলে তো এটা গুড নিউজ। আমার শ্বশুর ডায়েরি লিখে, এটা গুড নিউজ কিভাবে হলো বলতো? বুঝলি না? শোন, তোর শ্বশুরের মতো কমপ্লিকেটেড মানুষ যখন ডায়েরি লিখে,
তার মানে তার মনের সব কথা, পেটের সব কথা এবং ব্রেইনের চিপায় চুপায় যত কথা আছে সব কিছু সে ডায়েরিতে লিখে রাখে। আমি একদম কনফার্ম। কিন্তু নাও তো লিখতে পারে। অবশ্যই লিখে। শোন, তোর শ্বশুর তো আর আমাদের মতো সব কথা সবাইকে বলে দেন না, তাহলে তার কথাগুলো যাবে কোথায়? সে তার কথাগুলো ডায়েরির মধ্যে লিখে রাখে। আর তুই বললি না আলমারিতে তালা দিয়ে রাখে, তার মানে হচ্ছে অবশ্যই সে লিখে রাখেন। তার মানে কিন্তু আছে। হ্যাঁ, মতিন চাচাও বলছিল ওনার সব কথা নাকি ওই ডায়েরি জানে। এখন শোন আমার কথা, তুই যেভাবে পারিস ওই ডায়েরিটা দেখার চেষ্টা করবি। তোর মাথা খারাপ হয়েছে? উনি যদি কোনোভাবে জানতে পারে যে আমি ওনার ডায়েরি, আমাকে একদম খুন করে ফেলবে, মেরেই ফেলবে একদম। আরে মেরে ফেলবে কেন? উনি জানলে না মেরে ফেলবে। শোন, তুই লুকিয়ে ডায়েরিটা বের করবি, বের করেই ছবি তুলে ফেলবি তোর মোবাইল দিয়ে, আর শেষের দিকের পেজগুলোর ছবি আগে তুলবি, কারণ তোর প্রতি তার মনোভাব কি এটা জানাটা বেশি জরুরি। দেখি, চেষ্টা করব। আচ্ছা শোন, সোমার খবর কি রে? কালকে বাসায় গেলাম, আমার সাথে কথাও পর্যন্ত বললো না। এত চেষ্টা করলাম, ঘর থেকে বেরই হলো না। একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে। দেখবি মনিরের সাথে একবার কথা হোক, সব ঠিক হয়ে যাবে। মনের কি কথা বলবে মনে হয়? ছেলেটা এত বদলে গেছে, ভাবাই যায় না। চাচা মারা যাওয়ার শোকটা আসলে ও সহ্য করতে পারছে না। একটু সময় যা, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কোমর সমাতে আসছস? আয় মা আয় আয়। আচ্ছা প্রথম তুই ঘুরতে পারলি না? আয় আমার কাছে একটু বাচ্চা তেল দিয়ে দিই। হ্যাঁ আয় বস। তেল দেওয়া লাগবে না, আমার তেল দিতে ভালো লাগে না। আমি তো জানি তো তেল দিতে ভালো লাগে না। সে আগে ভান করতাম না, বাটির মধ্যে পানি নিয়ে তেল দর ভান করতাম। তুই পছন্দ করছি, তুই কইতি মার আদর পাওয়া যায়, ওরম করবো। হ্যাঁ আমার আদর লাগবে না, আমি আদরের যোগ্য না, আমি খারাপ একটা মানুষ। এইসব তুই কি বলস মা? সত্যি কথা বলি। আচ্ছা ঝাড়ু কোথায় বলো তো, আমি একটু ঘরটা ঝাড়ু। কি রে তুই 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 কেন ঘর যা দিবি? হ্যাঁ কিছু তো একটা করে খেতে হবে না, বসে বসে খাবো? না না শোন, কি এইসব কি বলস তুই? তুই হলি এই আমাকে বাড়ির সবচেয়ে আদরের ছোট্ট মেয়ে মা। যার স্বামী তাকে ত্যাগ করে তার আর আদর থাকে না, আমার আদরের দরকার নেই। আচ্ছা আমি বরং যাই রান্নাঘরটা সামলাই। সোমা সোমা মা, কি 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 হয়েছে মা তোর? কি হয়েছে? তুই এইসব কথা কি করছ মা? সোমা এই কথা করতে না মা, তুই আমার কথা আদরে। মনির কই? প্লিজ কাঁদে না। না মনির কই বাবা? মনির মনির কি হলো আমার মেয়েটা? আমাকে মাফ করো না বাবা, কোনোদিন আমাকে মাফ করো না। নিলয়, নিলয় যাবে না, দাঁড়াও, একদম যাবে না, দাঁড়াও। ও কেন এরকম করছে? ও কেন কিছু বুঝতে চাচ্ছে না? কিভাবে বুঝবে? আমরা তো আমাদের দিক থেকে চিন্তা করছি, ওর দিক থেকে চিন্তা করো, তাহলেই বুঝতে পারবে। তাহলে কি সবসময় এরকমই চলতে থাকবে? কোনোদিন কোনো কিছু পাল্টাবে না? এত বছর পর আমি তোমাকে পেয়েছি, কিন্তু ঠিক হয়ে যাবে নীলা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, একটু সময় দাও। এই কিসে আমাদের নীলাঞ্জনা? একদিন পর নীলাঞ্জনা আবার কোত্থেকে আইল? সাথে আবার এই নিলয়টাই বা কি? আরে সব কি কি করছে? না, ব্যাপারটা তো জায়গা মতো জানাইতে হইব, এবং এক্ষুনি।
সরি ঝুমা, তোমাকে অনেকক্ষণ ওয়েট করিয়ে রাখলাম, তাই না? আপনি কি ইচ্ছে করে লেট করলেন? আমি 1 ঘন্টা ধরে ওয়েট করছি। তুমি তো অনেক স্মার্ট। ঠিক ধরেছো, আমি আসলে তোমাকে ইচ্ছে করে ওয়েট করিয়ে রেখেছি। আমি নিচে গাড়িতেই ওয়েট করছিলাম। কেন? দেখতে চাচ্ছিলাম তোমার কথাটা কতটুকু জরুরি। বুঝতে পেরেছেন তো কত জরুরি? বুঝেছি, বলো। আমি আসলে আপনাদের সম্পর্কে জানতে চাই। আপনার নাভিদের ডিভোর্সটা কেন হলো? মিথ্যে বলছো মানে? ঝুমা, তুমি আসলে জানতে চাইছো ওই যে সেদিন আমি নাভিদ সম্পর্কে বললাম না, নাভিদ সবসময় একা থাকতে চেয়েছে, একা থাকতে চায়, হি ইজ এ লোনার, সেই ব্যাপারে তুমি জানতে চাইছো। রাইট। হি ওয়াজ স্মার্ট টু। আই ওয়াজ বর্ন স্মার্ট, সাথে ইমোশনাল। আমি একটু ইমোশনাল, আর সেই সাথে স্বপ্নবাজ। আপনি জীবনে অনেক স্বপ্ন দেখেছেন, স্বপ্নের পিছনে ছুটে বেরিয়েছেন, আর একের পর এক স্বপ্ন ভাঙতেও দেখেছেন, তাই না? তাই আপনার ভিতর এত অস্থিরতা। নিলয়, বাবা। আমাকে বাবা বলার কোনো দরকার নেই, আমার কোনো বাবা নেই। আমি কারো ছেলে না, আমার শুধু মা আছে, বাস, আর কেউ না। নিলয়, বাবা এভাবে কথা বলে না। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি কার সাথে কথা বলছি না, অচেনা অজানা এক মানুষের সাথে কথা বলতেছি, একজন স্ট্রেঞ্জারের সাথে কথা বলতেছি। কি বলছেন মামা? কার কথা বলছেন? রাশেদ কোথায়? সেটাই তো রহস্য বৌমা। শোনো, আজকে রাশেদ বাসায় আসলে তুমি তাকে জিজ্ঞাসা করবা নীলাকে, আর ওই নীলই বা কে, তাতে দেখবা রাশেদের চেহারাটা কেমন হয়। না, কারো কান কথা শুনে আমি রাশেদকে কিচ্ছু জিজ্ঞেস করবো না মামা, কিচ্ছু না। শোনো শোনো বৌমা, আচ্ছা এই নীলা যদি রাশেদের প্রাক্তন প্রেমিকা হয়, কিংবা এই নীলয়ের চেহারাটা যদি একেবারে হুবহু রাশেদের মতো হয়, তাহলে আবার ধরো যে রাশেদ যদি তার প্রেমিকার কাঁধে হাত রেখে কথা বলে, তাতেও কি তুমি জিজ্ঞাসা করবে না? তুমি এত ভালো কেন? ভালো খারাপ বুঝি না, আমি খুব সাধারণ একটা ছেলে যে তার বউকে পাগলের মতো ভালোবাসি। পারবেই না, কারণ আমার ভালোবাসার সততা আর আমি, এই তিনজন তো ওকে একেবারে আষ্টে পৃষ্ঠে পাকড়াও করেছি। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুমি আমাকে অক্টোপাসের মতো পেঁচিয়ে দিয়েছো। তুমি এই কথা কেন বললে? কেন বললাম তার থেকে অনেক ইম্পর্ট্যান্ট, আমি যা বলেছি তা সত্যি, তাই না? তোমার ইমোশনের কদর কেউ কখনো করেনি। আমার ধারণা তোমাকে কেউ কখনো বুঝতেই পারেনি। চোখে কি যেন একটা পড়লো হঠাৎ করে। জানো ঝুমা, আমার মা যখন আমাকে ছেড়ে চলে গেছেন, তখন আমার মাত্র 9 বছর বয়স। ওই বয়সটায় একটা মেয়ের ফিজিক্যালি মেন্টালি অনেক ধরনের চেঞ্জেস আসে। আমার মাকে অনেক প্রয়োজন ছিল পাশে, মাকে তো পাইনি, সে সাথে বাবাও সারাক্ষণ বিজি। আমি চাইতাম আমার আশেপাশে অনেক মানুষ থাকবে, হইচই হবে, অনেক আমোদ, অনেক ফুর্তিতে আমার জীবন কাটবে। কিন্তু শূন্য ঘর, ওই ঘরটাতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতো।
আমি চাইতাম অনেক মানুষ, হইচই, মায়া, মমতা, এই সব কিছু আমার জীবনে থাকবে, কিন্তু না। আমি ভাবতাম ওই যে হয় না কোনো একটা এমন মানুষ যে আমার হাত ধরবে, এসে তারপর তার সাথে হ্যাপিলি এভার আফটার। নাভিদকে দেখে আমার মনে হয়েছিল ওর মতো একটা ধীর শান্ত ছেলে অনেক সংসারী হবে, আমাকে পাগলের মতো ভালোবাসবে, আমাদের দারুণ দারুণ একটা সংসার হবে। সংসারটা হয়নি? জানি না, হয়তো হয়েছিল, কিংবা এমন একটা সংসার হয়েছিল যেটা আমি চাইনি। আসলে আসলে আমি নাভিদকে যেভাবে চেয়েছিলাম, নাভিদ অমন ছিল না ঝুমা। নাভিদ একটা ক্লোজ ডোর মানুষ। ও যে কেমন, ও সবসময় একা থাকতে চায়, বিচ্ছিন্ন থাকতে চায়, ও কারোর সাথে থাকতে চায় না। অথচ আমি চাইতাম পাগল করা ভালোবাসা। আমি নাভিদের কাছে অনেক ভালোবাসা চেয়েছি, অথচ নাভিদ ভালোবাসতে জানে কিনা সেটাতে আমার সন্দেহ আছে। ওর ভিতরে কোনো বিলঙ্গিংস নেই, হি ইজ এ লোনলি পারসন। আমি ভেবেছিলাম আমাদের একটা বাচ্চা হলে হয়তো নাভিদ ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। খেয়া এলো আমাদের জীবনে, কিন্তু খেয়াও ওকে বাঁধতে পারলো না। নাভিদের এই ছাড়া ছাড়া ভাবটাকে ওর ইনসিকিউরিটিস থেকে? তোমার কি মনে হয়? আমি ইমপ্রেসড ঝুমা। তোমাকে দেখলে কিন্তু মনে হয় না তুমি এত ইন্টেলিজেন্ট। তোমাকে দেখেও মনে হয় না তোমার ভেতরে এত কষ্ট আছে। মনির, আমার অনেক কষ্ট হচ্ছে তোমার জন্য, আমি অনেক কষ্ট পাচ্ছি। প্লিজ মনির, আমার দিকে একটা বার তাকাও, একবার সোনামণি বলে ডাকো। প্লিজ মনির, একটা বার আমার দিকে তাকাও। মনির, মনির, তুমি বলেছিলে অক্টোপাসের মতো সারা জীবন আমাকে জড়িয়ে ধরে রাখবে। মনির প্লিজ, আমার একটা অন্যায়, একটা ভুল, একটা দোষ কি তুমি মাফ করতে পারবে না? আমার আমার অনেক কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। প্লিজ মনির, একটা বার আমার দিকে তাকাও। মনির, প্লিজ একটা বার আমার দিকে তাকাও। মনির, বাবা তুমি কোথায়? বাবা কোথায় তুমি? আমি অনেকদিন পরে জানতে পারি মিসেস চৌধুরী নাভিদের কেউ নয়, নাভিদ এই বাড়িরই কেউ নয়। নাভিদের বাবা নাভিদকে ছেড়ে চলে যায়, আর এ কারণে হয়তো নাভিদের ভেতরে একটা ইনসিকিউরিটি সবসময় কাজ করত। সবসময় নাভিদ চাইতো ওর মাকে খুশি রাখতে। তুমি জানো ঝুমা, নাভিদের হেয়ার কাট, ও শার্টের কালার, ও কোন টাই পরবে, খেয়ার নাম, আমরা হানিমুনে কোথায় যাব, কোথায় ডিনার করতে যাব, এভরিথিং ওয়াজ ডিসাইডেড বাই মিসেস চৌধুরী। আমি নাভিদকে চাইতাম, পাগলের মতো ভালোবাসা চাইতাম ওর কাছ থেকে, অথচ নাভিদ আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। আমি প্রচণ্ড ডিপ্রেশনে থাকতাম সব সময়, আর তখন প্রায় রেহান আমাদের বাসায় আসতো। এভাবে একদিন হঠাৎ করে রেহান আমাকে বলল। কি বলল? যাই বলুক, সেটা তোমার না জানলেও চলবে। সোনিয়া, আমাকে বলো, সব কিছু নিজের ভেতরে এত চেপে রেখো না, কারোর সাথে শেয়ার করো, দেখবে ভালো লাগবে। ঝুমা কে কি বললো কি করলো সেটার চাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কেন করলো। রেহান নাভিদকে সবসময় জেলাস করত, যতই বেস্ট ফ্রেন্ড হোক না কেন। রেহান সবসময় ভাবতো নাভিদ এত সাধারণ হবার পরও কেন এত কিছু পাবে।
তাই অন্তত একটা জায়গা থেকে হলেও ওকে হারাতে চাইতো, আর সে কারণেই সে আমাকে ভালোবাসার নাটক করেছে। এনিওয়ে, আসল কথা হচ্ছে খেয়াকে ফেলে, নাভিককে ফেলে আমি রেহানের কাছে গিয়েছিলাম, কিন্তু কিছুই পাইনি, কিচ্ছু না। তুমি এখনো নাভিদকে ভালোবাসো, তাই না? শুনেছো মা, আমি কিন্তু তোমাকে একদমই পছন্দ করি না, সেটা করারও কথা না, কিন্তু তারপরে এত কিছু তোমাকে কেন বললাম জানো? কেন? সেটা একটা ধাঁধা, দেখি তোমার মাথায় কতটুকু বুদ্ধি আসে। তুমি চাও এইসব কথা শুনে আমি ভয় পাই, ভয় পেয়ে নাভিদের থেকে দূরে থাকি, ওকে আর ট্রাস্ট না করি, তাই না? তোমার এত দেরি হলো? হ্যাঁ, না মানে একটা ঝামেলায় আটকে গিয়েছিলাম, মানে একটা কাজ ছিল। ও ঝামেলা? ঝামেলা কি নিয়ে? নিলয়কে নিয়ে?